নমস্কার, দেখছেন আরোহী নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি নিউজ ভিউজ লাইভ। আর শুরুতেই আমরা আজকে নজর রাখবো রাজনীতির খবরে। গতকাল ভার্চুয়াল র্যালি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন অমিত শাহ। তিনি বলেছিলেন যে শ্রমিক স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলে কটাক্ষ করেছেন পরিযায়ী শ্রমিকদের মুখ্যমন্ত্রী। আর সেই করোনা এক্সপ্রেসেই বিদায় হবে তৃণমূল সরকারের। আজকে নবান্নে সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, আমি করোনা এক্সপ্রেস বলিনি, আমি বলতে চেয়েছিলাম পরিযায়ী শ্রমিকদের গাদাগাদি করে আসতে হচ্ছে, কি সমস্যার মধ্যে তাদের পড়তে হচ্ছে। শুনুন। রাজ্যে ভার্চুয়াল র্যালিতে অমিত শাহের কটাক্ষের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমি করোনা এক্সপ্রেস বলিনি। একই সঙ্গে পরিযায়ী শ্রমিক ইস্যুতে পাল্টা বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করান রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, লকডাউন ঘোষণার আগে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরত পাঠালে এমন অবস্থা হতো না। করোনা এক্সপ্রেস বলিনি, আমি বলেছি পাবলিক বলেছি। প্রথম দিনের আপনারা যদি আমার স্টেটমেন্টটা বের করেন, তাহলে আপনাদের আমি বলবো যে পাবলিক বলছে। তার কারণ কেন বলছে? তার কারণ বিজেপির বড্ড মাথা ব্যথা। শ্রমিকদের জন্য কোন সিম্প্যাথেটিক কাজটা আপনারা করেছেন? আপনারা যদি লকডাউন করবার 3 দিন ধরে লকডাউন অ্যানাউন্স করবেন, যখন লকডাউনের আগে 3 দিন বা 7 দিন ধরে শুধু শ্রমিক এক্সপ্রেস চালিয়ে সবাইকে বাড়ি পৌঁছে দিতে, তারা কিন্তু 3 মাস ধরে গাদাগাদি করে ওই শ্রমিকদের অসহায় অবস্থায় বাইরে কাটাতে হতো না। প্রসঙ্গত, মঙ্গলবার ভার্চুয়াল সমাবেশ থেকে অমিত শাহ বলেন, আমরা নাম দিয়েছিলাম শ্রমিক স্পেশাল ট্রেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন করোনা এক্সপ্রেস। এই করোনা এক্সপ্রেসেই বিদায় হবে তাঁর। जब ममता जी ने ये प्रवासी मजदूर जो अपने माँ बाप और पत्नी और बच्चों को मिलने आ रहे थे, कोरोना संकट में अपने परिवार के साथ रहना चाहते थे, उनकी ट्रेनों को कोरोना एक्सप्रेस नाम दिया। हमने उसको श्रमिक ट्रेन नाम दिया। ममता दीदी ने कोरोना एक्सप्रेस कहा। ममता दीदी, ये कोरोना एक्सप्रेस आपने जो कहा है, बंगाली श्रमिकों का, बंगाली मजदूरों का जो अपमान किया है, ये कोरोना एक्सप्रेस ही आपको बंगाल के बाहर एग्जिट करने का एक गेटवे बन जाएगी। तृणमूल कांग्रेस को बंगाल के बाहर पहुंचाने वाली एक्सप्रेस गाड़ी बन जाएगी। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী আরো জানান, রাজ্যে এখনো পর্যন্ত 11 লক্ষ পরিযায়ী শ্রমিক চলে এসেছেন। নবান্নে শিফটিং ডিউটি চালু করা নিয়েও সরকারি সিদ্ধান্তের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এদিকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেন, করোনা এক্সপ্রেস মুখ্যমন্ত্রীরই আবিষ্কার। এছাড়াও তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন বিষয়ে তোপ দেখে তিনি একাধিক অভিযোগ করেন। কি বলেছেন তিনি, শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে বেশ কিছু মজার কথা বলেন। আজকে একটা বলেছেন, করোনা এক্সপ্রেস নিয়ে যে সারা দেশে চর্চা হচ্ছে, এই টার্মটা উনি আমদানি করেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালকে এটা বলেছেন যে করোনা এক্সপ্রেস বলা হয়েছে শ্রমিক এক্সপ্রেসকে, এবং তার সঙ্গে উনি যারা জুড়েছেন যে দিদিমণিকে করোনা এক্সপ্রেসের মাধ্যমেই বাংলার বাইরে পাঠাতে হবে। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর বয়ান পাল্টে গেছে। উনি বলছে, আমি করোনা এক্সপ্রেস বলিনি। আপনারা মনে করুন, প্রথম যে অডিট কমিটি হয়েছিল করোনাকে নিয়ে, অডিট কমিটি চললো, তারপর হঠাৎ প্রশ্ন উঠলো, হঠাৎ একদিন উনি বললেন, কে অডিট কমিটি করেছে আমি জানি না। তো এটা পুরনো অভ্যাস ওনার। কিন্তু মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্যামেরার সামনে বললেন, সেটা নিয়ে দিনের পর দিন চর্চাও হলো, হেডলাইন হলো, হঠাৎ বললেন আমি বলিনি। কে বলছে? কে চালাচ্ছে সরকার? ভূতে? খুবই দুঃখের বিষয়। এই ধরনের টার্মস ব্যবহার করার পরে আর একেবারে পিছিয়ে যাচ্ছেন, অস্বীকার করে দিচ্ছেন। আমি তো হয় উনি ভেবে চিনতে বলেন না, নাহলে বলার পরে চিন্তা ভাবনা শুরু করেন, তখন মনে হয় যে ভুল হয়ে গেছে। আর এই ধরনের কথাবার্তা বলে লোককে বিভ্রান্ত করা মুখ্যমন্ত্রী কমপক্ষে শোভা পায় না। রাজ্যের ওপর, রাজ্যের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের ওপর বারবারই তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনকর। সেই জগদীপ ধনকরকেই এবার গোটা দেশের জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি সরাসরি বলেন যে এই রাজ্যপাল কেন্দ্রের লোক।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন। এবার পুলিশ প্রশাসনকে এক হাত নিলেন। টুইট করে তিনি জানিয়েছেন, এ রাজ্যের পুলিশ প্রশাসন নিরপেক্ষ নয়, রাজ্যের নেতা মন্ত্রীর কথা মতোই তারা কাজ করে। এর পাল্টা দিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে শোভনবাবু বলেন, রাজ্যপাল কেন্দ্রের হয়ে কাজ করতেই এখানে এসেছেন, তাই তিনি রাজ্যের উন্নতির কথা না ভেবে শুধুই সমালোচনা করেন। রাজ্যপাল যে জায়গায় আছেন সেটা হচ্ছে তিনি সরাসরি কেন্দ্রের লোক। আজকে যেখানে আমাদের অসুবিধা হচ্ছে সেই জায়গায় তিনি দিল্লিকে কেন বলছেন না যে এই জায়গায় এই সাহায্যটা করলে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আরও বেশি উপকৃত হবে। রাজ্যপাল তো শুধু সমালোচনা করার জন্য নয়, তিনি একা নাগারে সমালোচনাই করে যাচ্ছেন। তো রাজ্যপালের ভূমিকাটা কোথায়, যে তিনি দিল্লিকে কেন বলতে পারছেন না যে আমার রাজ্য, উনি তো আমার রাজ্য বলে কথা বলবেন। উম্পুন পরবর্তী সময়ে রাজ্যপাল কোথায় রাজ্যের পাশে দাঁড়াবেন, কেন্দ্রের কাছে সাহায্য চাইবেন, তা না করে তিনি সমালোচনা করছেন। এতে তিনি প্রমাণ করছেন যে উনি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। বিভিন্ন সময়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে দেখা গিয়েছেন রাজ্যকে টুইট খোঁচা দিতে, এবং এদিনও তিনি তার অন্যথা করলেন না। আজ তিনি টুইট করে রাজ্যের পুলিশ প্রশাসনকে এক হাত নিয়েছেন, আর তারই পাল্টা উত্তর দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেবের দাবি, রাজ্যের এই রকম রাজ্যপাল আমাদের রাজ্যের জন্যই নয়, সারা দেশের জন্যই দুর্ভাগ্যজনক। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে নিবেদিতা দে, আরোহী নিউজ, কলকাতা। আসি পরের খবরে। উম্পুনের তাণ্ডব চলে গিয়েছে 20-22 দিন হয়ে গিয়েছে, তবে দুর্গত এলাকায় এখনো অনেক জায়গায় এরকম রয়েছে যেখানে এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। সে বিষয়ে বিদ্যুৎ মন্ত্রী পরিষ্কার বলেন যে 96% কাজ অনেক জায়গায় হয়ে গিয়েছে, শুধুমাত্র প্রত্যন্ত যে এলাকাগুলো সেই এলাকাগুলোয় কাজ করতে বেশ কিছু সমস্যা রয়েছে। উম্পুনের পর 20-22 দিন কেটে গেলেও এখনও অনেক জেলাতেই বিদ্যুৎ পৌঁছায়নি। প্রান্তিক এলাকাগুলিতে পরিস্থিতি আরও খারাপ। এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের 3 জেলায় বিদ্যুৎ সম্পূর্ণ পৌঁছায়নি, যদিও 96% বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। সুন্দরবনের প্রান্তিক এলাকায় জল জমে থাকায় কাজ করতে সমস্যা হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি প্রায় দিন 5-6-এর মধ্যেই আমরা যেসব জায়গায় ইজি অ্যাক্সেসেবল ছিল, অনেক ইজি যাওয়ার সুযোগ ছিল, সেই জায়গাগুলো খুব তাড়াতাড়ি বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এখন 3টে জেলায় আমরা এখন একটু জায়গা আটকে আছে, একটা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আর মেদিনীপুরের একটা পোর্শন, পূর্ব মেদিনীপুরের। পশ্চিম মেদিনীপুর অনেক আগে 98% পৌঁছে গেছে, বোধহয় 3-4 দিনের মাথাতেই পৌঁছে গেছে। তো আমাদের এখন 96 to 97% আমরা বিদ্যুৎ পৌঁছতে পেরেছি, কিন্তু যত শেষের দিকে হবে, শেষের দিকে হয়ে আটকাচ্ছে কোথায়, অর্থাৎ সুন্দরবনের প্রান্তিক অঞ্চলগুলোতে যেখানে এখনো জল নামেনি, সেই সব জায়গায় আমাদের কিন্তু একটু সময় লাগবে। এনপিটিসি। আমফান পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন এলাকা এখনও বিদ্যুৎহীন, ক্ষোভে ফুঁসছে মানুষ। যদিও আজ বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু দাবি করলেন 96% জায়গাতেই কাজ হয়ে গিয়েছে, বিদ্যুৎ এসে গিয়েছে, কিন্তু 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা এলাকায় এখনও বিদ্যুৎহীন রয়েছে। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে নিবেদিতা দে, আরোহী নিউজ, কলকাতা। কলকাতা পোর্ট ট্রাস্টের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করার প্রতিবাদে নামল ফরওয়ার্ড ব্লক। পোর্ট ট্রাস্টের সামনে এদিন বিক্ষোভ দেখান ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থকরা। তাদের বক্তব্য, ইতিমধ্যেই দীর্ঘদিন ধরেই কলকাতা পোর্ট ট্রাস্টের একটি ডকের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত রয়েছে, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সেই নামটি মুছে দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে নামাঙ্কিত করতে চাইছে। তা কখনোই মেনে নেওয়া হবে না। এর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুলো দাহ করে বিক্ষোভ দেখায় তারা। ফরওয়ার্ড ব্লক দাবি জানায়, কেন্দ্রীয় সরকার অবিলম্বে তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসুক। যদি সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য শিফটিং ডিউটি চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে তিনি বলেন, কর্মচারীদের জন্য 2টি শিফট চালু করার কথা।
যে আমাদের অ্যাটেন্ডেন্স যেটা অফিসার্স এবং স্টাফেদের লেভেল এটাকে স্ট্যাগার্ড করা হয়েছে, দুটো শিফট করা হয়েছে। দুটো শিফট করলাম ভালো করে বুঝুন, সরকারি কর্মচারীদের জন্য আমরা 10:30 থেকে 5:30 যেটা ছিল সেটা দুটো ভাগে ভাগ করি। 9:30 থেকে তুমি 2:30 পর্যন্ত, 9:30 থেকে 2:30 করলাম। আর এটা তো অল্টারনেটিভ ডেটে আসছে। তা আর একটা তুমি 12:30 থেকে 5:30 করো। তাহলে কি হলো, এই যে দুটো ভাগ হয়ে গেল, ফলে একসাথে বাসে দিকটা হবে না, টাইমিংটা একটু চেঞ্জ হয়ে যাবে। ফলে সাথে সাথে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলে রাখতে হবে যে অফিসারগুলো এই সময়টা আসতে পারে, সুতরাং এই টাইমগুলো একটু লক্ষ্য রাখবে। এবং আমরা মনে করি যে সমস্ত প্রাইভেট সেক্টরের কাছেও আমার যেটা অ্যাপিল, যে যাদের ক্ষমতা আছে, যারা পারে, চেষ্টা করুন ওয়ার্ক ফ্রম হোম থেকে যারা করতে পারে তাদের অ্যালাউ করুন ওয়ার্ক ফ্রম হোম থেকে করতে। যেখানে একান্তই উপায় নেই, ওয়ার্ক বাড়ি থেকে হয় না, অফিসে আসতেই হচ্ছে, সেখানে তাদের তো আসতেই হবে। সেক্ষেত্রে যদি আপনারা এটা 100% না করে আপনারাও যদি এভাবে স্ট্যাগার্ড করে দেন এবং 50%, 70% এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম, এটা আমরা একটা অ্যাপিল করছি। আসছি পরের খবরে। কলকাতা পুরসভার বিশেষ বাস সার্ভিস চালু হলো আজ থেকে। শহরতলির 8টি লোকেশন থেকে পুরসভার কর্মচারীদের পিক আপ করা হলো এবং তাদেরকে অফিসে আনা হলো সামাজিক দূরত্ব সুরক্ষাবিধি মেনে। এর পাশাপাশি বিকেল 5টায় নির্দিষ্ট লোকেশনে নিয়েও যাওয়া হলো সেই বাসে করেই। কর্মচারীদের অফিসে নিয়ে এসে 100% হাজিরা নিশ্চিত করতে বাস পরিষেবা চালু করেছে কলকাতা পুরসভা। এদিন সেই বাসে চেপেই অফিসে এলেন পুরকর্মীরা। শহরতলির 8টি লোকেশন থেকে সকাল 8টা থেকে 9:30টার মধ্যে বাস ছাড়ে। বাস পরিষেবা পেয়ে বেজায় খুশি তারা। তাদের বক্তব্য, ভিড় বাসে সামাজিক দূরত্ব কিছুতেই মানা যায় না, তার থেকে বরং এই পরিষেবা পেয়ে সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে, আবার সংক্রমণ ছড়ানোর ভয়টাও অনেকটা কমে যাচ্ছে। পাবলিক বাসে যেরকমভাবে আসছিলাম সোশ্যাল ডিস্টেন্সিং একদমই মেনটেন হচ্ছিল না, সেখানে পৌরসভা যে উদ্যোগটা নিয়েছে তাকে খুবই স্বাগত জানাই। সবার, আমাদের যারা কর্মী বন্ধু আছে সবার উপকার হয়েছে। ডায়মন্ড হারবার, বারুইপুর, জোকা, গার্ডেন রিচ, কল্যাণী, ব্যান্ডেল, বারাসাত, ব্যারাকপুর এই 8টি জায়গা থেকে বাস ছাড়ে। বিকেল 5টায় ফের কর্মীদের নিয়ে 8টি লোকেশনে রওনা হয় পুরসভার বিশেষ বাস। সোমবার থেকেই পুরসভার কর্মীদের 100% হাজিরার নির্দেশ দিয়েছিলেন মাননীয় মন্ত্রী তথা মহানাগরিক ফিরহাদ হাকিম। কিন্তু দূর দূরান্ত থেকে আসা কর্মীরা কিভাবে আসবেন, কারণ বাস অমিল এবং ট্রেনও চলছিল না, তাই পুরসভা থেকে 11টি বাসের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় মহানাগরিক ফিরহাদ হাকিম জানিয়েছেন, আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই সেই বাসে করে এসেছেন পুরসভার কর্মীরা। পুরসভার কর্মীদের সাথে কথা বলেও জানা গেল যে তারা এখন অনেকটাই স্বস্তিতে। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে নিবেদিতা দে, আরোহী নিউজ, কলকাতা। শ্রীরামপুর থেকে ফেয়ারলি প্লেস পর্যন্ত শুরু হলো লঞ্চ পরিষেবা। ভাড়া একটু বেশি হলেও যাত্রীরা কিন্তু বেশ খুশি। দীর্ঘমেয়াদী লকডাউন শিথিল হওয়ার পর রাজ্যে শ্রীরামপুর থেকে ফেয়ারলি পর্যন্ত লঞ্চ পরিষেবা শুরু হলো। তবে করোনা আবহের মধ্যেই যাত্রীদের হাত স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকলেও নেই কোনো সোশ্যাল ডিস্টেন্স মানার বালাই, এমনই অভিযোগ যাত্রীদের। তাড়াতাড়ি একটু পৌঁছাতে পারবো, আরাম করে যেতে পারবো, সব কোনো প্রবলেম, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন হচ্ছে, এটার জন্য কিছু ভাবা উচিত। আরও বেশি লঞ্চ থাকলে হয়তো সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন হতে পারে। যাতে একটুখানি বাঁচা, নিজের বাঁচার জন্যে আতঙ্ক, নিজেকে বাঁচতে হবে তো, অফিস যেতেই হবে। কেন ব্যাংক একমাত্র যে বলছে আঁতুড়ঘর, ব্যাংকে সবসময় যেতে হবে। ব্যাংক কিন্তু করোনা জগতে থেকে হয়েছে তবে থেকে ব্যাংক খোলা, কিন্তু ব্যাংকের জন্য কোনো ফেসিলিটি নেই। শ্রীরামপুর ফেরিঘাটের এই পরিষেবার সূচনা করেন শ্রীরামপুর পুরসভার প্রশাসক অমিয় ভট্টাচার্য। রিষা কোন্নগর বাগবাজার হয়ে এই লঞ্চ ফেয়ারলিতে পৌঁছাবে। সকালে একটি লঞ্চ শ্রীরামপুর থেকে ফেয়ারলি যাবে, আবার এইভাবেই বিকেলে একটি লঞ্চ শ্রীরামপুরে ফিরবে। এদিকে যাবার জন্য 46 টাকা ভাড়া হলেও এই পরিষেবা পেয়ে বেশ খুশি যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজের সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, আর বিরতির পর আপনাদের দেখাবো রাজ্যের 2 জায়গায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের খবর। সঙ্গে থাকুন। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়।
এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ফিরলাম বিরতির পর। আবারও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের খবর। একদিকে বাসন্তী উত্তপ্ত হয়ে উঠেছে এই গোষ্ঠী সংঘর্ষে, মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতার। অন্যদিকে তুফানগঞ্জে গোষ্ঠী সংঘর্ষে 5 জন কর্মী আহত হয়েছেন। বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতে 10 নম্বর এলাকার আমির আলী সর্দার নামের এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ে কিছু দুষ্কৃতী। সেখানেই মৃত্যু হয় তার। অভিযোগ উঠেছে যুব তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই। পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা থামানো যায়নি এলাকায়। ঘটনাস্থল থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে শওকাত মোল্লা, তার হারমাত বাহিনী, ইউসুফ মোল্লা, আমান লস্কর, মাজেদ মোল্লা, এদের নেতৃত্বে ফুলমালঞ্চ অঞ্চলে একের পর এক সন্ত্রাস আর খুন। নতুন করে গত ভোর রাত্রে এই ইউসুফের নেতৃত্বে আমাদের সমর্থক আমির আলী সর্দারের বাড়ি ঘেরাও করে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। এদিকে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েতের দীপরপাড় এলাকায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। জানা গেছে 100 দিনের কাজ নিয়ে বিবাদ চরমে ওঠে। অবশেষে এলাকায় তুফানগঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এদিকে মালদায় ছিনতাইয়ের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের ভাইপোর বিরুদ্ধেই। যদিও পুলিশ তৎপরতার সঙ্গে ওই পঞ্চায়েত প্রধানের ভাইপো সহ 4 জনকে গ্রেফতার করেছে। বিজেপির পঞ্চায়েত প্রধানের ভাইপোর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ, গ্রেফতার পঞ্চায়েত প্রধানের ভাইপো। সোমবার পুরাতন মালদার মোহনবাগান এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কে মোটর বাইক থামিয়ে ছিনতাই করে একদল দুষ্কৃতী। মোটর বাইক, নগদ টাকা, মোবাইল ফোন ও সোনার অলংকার ছিনতাই করা হয় বলে অভিযোগ। মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দম্পতি। ঘটনার তদন্তে নেমে বিজেপি পরিচালিত শাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উকিল মণ্ডলের ভাইপো আকাশ মণ্ডল সহ 4 জনকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দুলাল সরকার বলেন, চুরি ছিনতাই করাই বিজেপির কালচার। এখন বিজেপি দলটা উত্তর মালদায় নির্বাচিত হওয়ার পর তাদের বেশিরভাগ ছেলেপেলে তারা এখন এরকম উচ্ছৃঙ্খল হয়ে গেছে, চুরি ছিনতাইয়ের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে, পার্টি কন্ট্রোলে রাখতে পারছে না। আমাদের সরকার প্রশাসন যে যে কোনো রাজনৈতিক দলের মধ্যে থাকুক না কেন তাকে শাস্তি দিতে তারা বদ্ধপরিকর। হ্যাঁ, সে যদি চিন্তা করে থাকে তো আইন ব্যবস্থা করবে। আমার জন্য সমান, আমার যে ভাস্তা করে থাকে তারা আইন যেভাবে চলাবে সেভাবে চলবে। ভারতীয় জনতা পার্টির সে সরাসরি কর্মীও না, সমর্থক ভোটার কিনা আমাদের জানা নাই। তাই যে কোনো লোক যদি সমাজ বিরোধিতার সঙ্গে যুক্ত থাকে, ভারতীয় জনতা পার্টি সবসময় প্রশাসনকে সাহায্য করবে এবং প্রশাসন যা যা ব্যবস্থা নেবে, সিদ্ধান্ত নেবে, তাকে স্বাগত জানাবে। মালদা থেকে করুণাময় সিংহর রিপোর্ট, আরোহী নিউজ। রাজ্যে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। লাফিয়ে লাফিয়ে করোনার সংক্রমণ বাড়ছে। যদিও ইতিবাচক বিষয় হলো যে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার 40% বেশি। একদিকে যেমন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যের বিভিন্ন জায়গায়, ঠিক সেই রকমই যেটা দেখা যাচ্ছে যে অনেকেই সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। কোভিড-19 রাজ্যের আপডেট আপনাদের জন্য। জেলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে খুশির হাওয়া পশ্চিম মেদিনীপুর জেলায়। করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরল 30 জন রোগী। হাসপাতালের তরফে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় প্রত্যেককে। আজকে 30 জনের মতো পেশেন্ট আমাদের যারা কোভিড পজিটিভ ছিল, তারা অ্যাসিমটোমেটিক ছিল এবং তাদের রিপোর্ট আজকে আমরা পেয়েছি তারা নেগেটিভ এবং তারা পুরোপুরি সুস্থ আছে, তাদের কোনো ক্লিনিক্যাল প্রবলেম নেই। তাই তাদেরকে আজকে আমরা অ্যাম্বুলেন্সে করে তাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি এবং তারা ওখানে আরও 7 দিন হোম কোয়ারেন্টাইনে থাকবে। রাজ্যে দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ, সেই তালিকায় বাদ নেই হাওড়া। এমতো অবস্থায় শহরের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের হাওড়ায় এলেন 3 সদস্যের কেন্দ্রীয় দল। হাওড়া জেলা শাসক মুক্তা অর্জর সঙ্গে প্রায় 45 মিনিট সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তারা। পরে কালেক্ট বিল্ডিং সংলগ্ন হাওড়া হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখে ওই দলটি।
অপরদিকে কৃষ্ণগঞ্জের এক ব্যবসায়ী করোনা পজিটিভ রিপোর্ট আসায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। সেই ব্যবসায়ীর পরিবারের সদস্যদের ইতিমধ্যেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে সদস্যদের অভিযোগ, ওই ব্যবসায়ীর ব্রেন স্ট্রোক হওয়ায় সম্প্রতি কলকাতার রুবি হাসপাতালে ভর্তি হয়। অপারেশন হওয়ার আগে তার পরিবার জানতে পারে যে ওই ব্যবসায়ী করোনা পজিটিভ। হাসপাতাল থেকেই করোনা সংক্রমিত হয়েছে বলে জানান পরিবারের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। করোনার প্রাদুর্ভাব রুখতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশ, তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মেনে চলবে তাঁর সরকার। কোনো রকমভাবে এটা রাজনীতি করার সময় নয়, সাংবাদিক বৈঠকে বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন কেজরিওয়াল বলেন, আমরা 62টি আসনে জিতেছি, তবে এটা রাজনীতি করার সময় নয়। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে এবং লেফটেন্যান্ট গভর্নর যা সিদ্ধান্ত নেবেন তা মেনে চলবে দিল্লি সরকার। সেই সঙ্গে দিল্লিতে করোনা সংক্রমণ বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। कि लोगों को खुद इतने बेड्स की जरूरत पड़ेगी। मेरा अब ये कहना है, केंद्र सरकार ने निर्णय ले लिया, एलजी साहब ने आदेश पारित कर दिया। ये समय असहमतियों का समय नहीं है, ये समय एक दूसरे से डिफर करने का समय नहीं है। अब जो निर्णय हो गया केंद्र सरकार का, एलजी साहब ने जो आदेश दे दिया उसको लागू किया जाएगा। एलजी साहब के आदेश को अक्षरशः लागू किया जाएगा, केंद्र सरकार के निर्णय को लागू किया जाएगा। अब इस पे कोई असहमति नहीं करनी, अब इस पे कोई वाद विवाद नहीं करना, अब इस पे कोई लड़ाई झगड़ा नहीं करना। ये सब लोग, मैं जितने सरकार के अंदर भी हैं, जितने पार्टी के लोग हैं, मैं सबको और जितने मैं सबको मैसेज देना चाहता हूं कि एलजी साहब के आदेश को लागू किया जाएगा, केंद्र सरकार के निर्णय को लागू किया जाएगा। সোমবারই দিল্লির হাসপাতালগুলি সংরক্ষণ সংক্রান্ত কেজরিওয়াল সরকারের একটি সিদ্ধান্ত বাতিল করে দেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল। শুধু তাই নয়, দিল্লির হাসপাতালে শুধুমাত্র উপসর্গ রয়েছে এমন রোগীদেরই পরীক্ষা করার দিল্লি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেন তিনি। উল্লেখ্য, জ্বর ও গলা ব্যথা থাকায় দুদিন আগেই সেলফ আইসোলেশনে যান দিল্লির মুখ্যমন্ত্রী, তবে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। করোনায় আক্রান্ত হয়েছেন দেশের অনেক রাজনৈতিক নেতা নেত্রী, তবে এবার এক বিধায়কের মৃত্যুর খবর এলো করোনায় আক্রান্ত হয়ে। ডিএমকে বিধায়ক জে আনবাজগানের মৃত্যু হলো বুধবার। দেশে এই প্রথম কোনো বিধায়কের মৃত্যু হলো করোনা সংক্রমণে। আনবাজগানের বয়স হয়েছিল 61 বছর। গত 2রা জুন শ্বাসকষ্টজনিত সমস্যা হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরীক্ষায় জানা যায় ডিএমকে বিধায়ক করোনা আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। এদিন তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। শোক প্রকাশ করেছেন ডিএমকে প্রধান এম.কে. স্ট্যালিনও। 3 দিন শোক পালিত হবে। দলীয় পতাকা অর্ধনমিত থাকবে সমস্ত পার্টি অফিসে। পাশাপাশি দলীয় কর্মসূচিও বাতিল করা হয়েছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল, তবে দুই সেনার মধ্যে পরস্পর একেবারে আলোচনার মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের পথে। কারণ যে জায়গাটা সংঘাতের জায়গা, সেই সংঘাতের জায়গা থেকে অনেকটাই সরে এসেছে ভারতীয় এবং চীনা সেনা। যেটা জানতে পারা যাচ্ছে, প্রায় 3 থেকে 4 কিলোমিটার সরে এসেছে দুই সেনাবাহিনী। আর যে কোনো ইতিবাচক আলোচনার ক্ষেত্রে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সীমান্ত নিয়ে সংঘাতের মধ্যেই উত্তাপ কিছুটা কমতে শুরু করলো লাদাখে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর বিপুল পরিমাণ সৈন্য সমাবেশ করেছিল ভারত ও চীন। গালওয়ান উপত্যকা সহ যেসব এলাকায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল সেগুলির অধিকাংশ থেকেই বাহিনী সরিয়ে নিল দুপক্ষই। সেনা সূত্রে এমনটাই খবর। চীনের বাহিনী সংঘাতের এলাকা থেকে বেশ কয়েক কিলোমিটার পিছিয়ে গিয়েছে বলে মঙ্গলবার খবর এসেছে। ভারতীয় বাহিনীকেও পিছিয়ে আনা হয়েছে একইভাবে। জানা গেছে সংঘাতের এলাকা থেকে দুই বাহিনী প্রায় 3 থেকে 4 কিলোমিটার পিছিয়ে এসেছে। দুই বাহিনীর মধ্যে ইতিমধ্যেই কোর কমান্ডার পর্যায়ে ইতিবাচক আলোচনা হয়েছে। নয়াদিল্লি বেজিংয়ের মধ্যে কূটনৈতিক আলোচনা তো শুরু হয়েইছে। এই আবহেই আজ ফের বৈঠকে দুই সেনাবাহিনী। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনার জন্য দুই সেনাবাহিনীরই পিছিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে বলে আরোহী নিউজকে জানিয়েছেন প্রাক্তন সেনাকর্তা মেজর জেনারেল কে গাঙ্গুলি। সেটা সৈন্যবাহিনীদের একটুখানি পিছিয়ে যাওয়ার প্রয়োজন আছে, কারণ তারা যদি পিছিয়ে যায় তাহলে এই যে একটা মতান্তর রয়েছে, কোনখানে আমার জমিন, কতটা আমার জায়গা,
সেইটা যেটা যদি স্ট্যাটাস কো অ্যান্টি যাকে বলি আমরা, সেইটা যদি ব্যবহার করা যায়, আগে যেমন ছিলাম তেমন জায়গায় চলে যাও, তারপরে আমরা আলোচনা করব। সেই আলোচনাটা হয়তো কূটনৈতিক পর্যায়ে বা রাজনৈতিক পর্যায়ে হতে পারে, তাহলে সুবিধে হবে। কিন্তু ইমিডিয়েটলি যেখানে যুদ্ধের সম্ভাবনা রয়েছে সেইখানে আমরা যুদ্ধ করতেই চাই না। চীনও যুদ্ধ করতে চায় না, কিন্তু সেই জন্যে উভয় পক্ষের সামরিক বাহিনীর ভেতরে কথাবার্তা বলাটা একটু ভালো হচ্ছে। গালওয়ান উপত্যকা, প্যাংগং লেক সহ একাধিক এলাকায় মুখোমুখি সৈন্য সমাবেশ করেছিল ভারত ও চীন। মে মাসের শুরুর দিক থেকে উত্তর সিকিম থেকে পূর্ব লাদাখের মধ্যে বেশ কয়েকটি জায়গায় চীনা বাহিনীর বিরুদ্ধে এলএসি লঙ্ঘনের অভিযোগ ওঠে। যেসব এলাকা থেকে লঙ্ঘনের অভিযোগ এসেছিল সেই সব এলাকায় ভারতীয় বাহিনীও বাধা দিয়েছিল চীনকে। ফলে দুই বাহিনীর মধ্যে গুত্থুমগুত্তু বা হাতাহাতির খবরও সামনে এসেছিল। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে স্বপন ঘোষের রিপোর্ট, আরোহী নিউজ। লাদাখ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। এদিন টুইট করে রাহুল গান্ধী বলেন, চীনারা ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে, এলাকা দখল করছে, কিন্তু প্রধানমন্ত্রী চুপ, অদৃশ্য হয়ে গেছেন যেন। অন্যদিকে পাল্টা খোঁচা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেছেন, আন্তর্জাতিক কোনো বিষয়ে এভাবে সোশ্যাল মিডিয়ায় কিছু বলা যায় না, এটা রাহুল গান্ধী বোঝেনি না। राहुल गांधी को इतनी तो समझदारी होनी चाहिए कि चीन के साथ सामरिक संबंधों पर ट्विटर से सवाल नहीं पूछा करते। कम से कम चुनौती भरे मामलों में, विदेश नीति में, क्या वो खुलकर इस तरह से सवाल पूछना उनका लाजिमी है क्या? हम देश भर के साथ सद्भाव और शांतिपूर्ण तरीके से रास्ता निकालते हैं और निकालेंगे। राहुल गांधी जी, कृपया कर करके आप थोड़ा सा इन चीज़ों को सीखिए। आप वही हैं जिन्होंने बालाकोट के हमले के बाद भी सबूत मांगा था। राहुल गांधी जी, आप वही हैं जिन्होंने उरी पर हमले पर भी सेना की शहीदों की शहादत का सबूत मांगा था, और आज चीन पर भी वही सवाल कर रहे हैं। राहुल गांधी थोड़ा समझें, वरना चीन की कहानी आएगी। और कांग्रेस ने चीन के साथ किस तरह से चीज़ों को संभालने की कोशिश की थी, तो बहुत चीज़ें निकलेंगी। कम से कम अभी देश में एकता रहे, बहुत जरूरी। সময় হয়ে গিয়েছে আরো একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। ৮ থেকে ৮০-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ফিরলাম বিরতির পর। শহরে ফের অগ্নিকাণ্ডের খবর। শেক্সপিয়ার সরণি থানার ইন্টারন্যাশনাল ক্লাব, সেখানে আগুন লাগে এমনটাই জানতে পারা যাচ্ছে। দমকলের 4টি ইঞ্জিন যায় এবং 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। শেক্সপিয়ার সরণি থানার অন্তর্গত ইন্টারন্যাশনাল ক্লাবের বহুতলে আগুন লেগে যায়। আচমকায় আগুনে হুড়োহুড়ি পড়ে যায়। তারপরে দমকলে খবর যায় এবং দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়। দমকল সূত্রে খবর যে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে, তবে আচমকায় আগুনের কোথায় থেকে সূত্রপাত হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছেন দমকলের কর্মীরা। পাশাপাশি এই আগুন থেকে যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেরকমভাবে কিছু হয়নি, আর মানুষজন সুস্থ আছেন বলেই দমকল সূত্রে খবর। ক্যামেরা জয়ন্ত দাসের সঙ্গে কুন্তল দাস, আরোহী নিউজ।
করোনা পরিস্থিতিকে মাথায় রেখে এবার অভিনব পন্থায় পরীক্ষা নেওয়ার ভাবনা চিন্তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। একেবারে নো কন্ট্যাক্ট পদ্ধতিতে এই ভাবনা চিন্তা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং সেই হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে যতটা দূরত্ব বজায় রাখা যায় এবং সেই দূরত্ব বজায় রেখে সেমিস্টার পুরো করা যায়, সম্পন্ন করা যায়, সেই বিষয়ে সচেষ্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফিজিক্যালি ছাত্রছাত্রীদের আমরা ক্যাম্পাসে আনছি না, এনেই আমরা পরীক্ষা ফাইনাল যেটা আউটগোয়িং ব্যাচ, যেটা ফাইনাল ইয়ারের পরীক্ষাটা, যেটা ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা, সেটা আমরা ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে না এনেই আমরা করবো, যেটাকে ডিস্টেন্স মোড বলা হচ্ছে। ডিস্টেন্স মোডে আমরা পরীক্ষা করবো। এটা কিন্তু অনলাইন পরীক্ষা। অনলাইন পরীক্ষা বলতে কিছু কিছু ইনস্টিটিউট যেটা বোঝায় সেটা হচ্ছে কমপ্লিটলি অনলাইনে, কম্পিউটারে হচ্ছে, যেটা অনলাইন পরীক্ষা অনেক কিছুই হয় আজকাল, বিদেশের অনেক পরীক্ষা অনলাইনে দেওয়া হয়। এটা কিন্তু সেই অনলাইন পরীক্ষা নয়, এটা ডিস্টেন্স মোড। সেটা আমরা পরীক্ষা, এটাকে ঠিক আমরা বললেও পরীক্ষাটা হচ্ছে আমরা সেমিস্টার পরীক্ষাকে আমরা রিপ্লেস করছি বাই হোম অ্যাসাইনমেন্ট বা এই জাতীয় কোনো হোম প্রজেক্ট, মিনি প্রজেক্ট, এই জাতীয় কোনো জিনিস। 8ই জুন এই মিটিংটা হয়েছিল, তাতে এক্সামিনেশন বোর্ড হচ্ছে আমাদের এক্সাম রেগুলেশন সম্পর্কিত হায়েস্ট বডি, যাতে আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং আমাদের ইন্টারডিসিপ্লিনারি ফ্যাকাল্টির সমস্ত হেড বা ডিরেক্টর যারা আছেন তারা সবাই থাকেন। সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে এবারে আমরা নন কন্ট্যাক্ট ডিস্টেন্স মোডেই আমরা ফাইনাল পরীক্ষাটা করব। নজর রাখবো টলিপাড়ার খবরে। টালিগঞ্জে অবসান হলো সমস্ত জল্পনা, সমস্ত জটের। কারণ আগামী কাল থেকে শুটিং শুরু হচ্ছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তার মধ্যস্থতায় একটা সমাধান সূত্র বেরিয়ে এসেছে। যেরকম জানতে পারা যাচ্ছে যে আর্টিস্ট ফোরামের একটা দাবি ছিল যারা কলাকুশলী তাদের সুরক্ষা বীমা দিতে হবে, এবং সেই জায়গাটাকে কেন্দ্র করেই 10 তারিখ অর্থাৎ আজকে যেরকমভাবে শিডিউল করা হয়েছিল যে শুটিং শুরু হবে, শুটিংটা শুরু করা যায়নি। যদিও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তার মধ্যস্থতায় একটা সমাধান সূত্র বেরিয়ে আসে এবং আগামীকাল থেকে সমস্ত রকম নিয়মবিধি মেনে, সুরক্ষা বিধি মেনে শুটিং শুরু হচ্ছে টলিপাড়ায়। এবার নজর রাখবো খেলার খবরে। জুভেন্টাসের জন্য ভালো খবর, করোনা মুক্ত হয়ে মাঠে ফিরেছেন পাওলো দিবালা। তবে 100% ফিট কিন্তু তিনি নন, পরিষ্কার জানাচ্ছেন। করোনাকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরেছেন পাওলো দিবালা। তবে জুভেন্টাসের অনুশীলনে যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু নিজেই জানিয়েছেন এখনও পুরোপুরি ফিট নন। গত মার্চ মাসে করোনায় আক্রান্ত হন এই আর্জেন্টাইন তারকা। তারপর 6 সপ্তাহের মধ্যে 4 বার তার করোনা পজিটিভ ধরা পড়ে। কঠিন লড়াইটা শেষ পর্যন্ত জিতেছেন। দিন 15 আগে তার করোনা নেগেটিভ পাওয়া যায়। তারপর থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সম্প্রতি যোগ দিয়েছেন জুভেন্টাসের ট্রেনিংয়ে। সবাইকে আশ্বস্ত করে ডিবালা জানিয়েছেন করোনায় আক্রান্ত হয়েছিলেন, কিন্তু এখন তিনি অনেকটাই সুস্থ। তবে 100% ফিট নন। এ মাসেই শুরু হয়ে যাচ্ছে ইতালির লিগ, জুভেন্টাসও মাঠে নেমে যাবে। তার আগে ডিবালা সুস্থ হয়ে ট্রেনিংয়ে যোগ দেওয়ার ঘটনা স্বস্তি দিচ্ছে জুভেন্টাস টিম ম্যানেজমেন্টকে। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। এবার ক্রিকেটের খবর। ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন সামির অভিযোগ ঘিরে এখন ভারতীয় ক্রিকেট বোর্ড একেবারে উত্তাল। বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ কার্যত তিনি তুলেছেন এক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। ড্যারেন সামি বিতর্কে নতুন মোড়। ক্যারিবিয়ান ক্রিকেটারের বর্ণবিদ্বেষী অভিযোগে তুলকালাম ভারতীয় ক্রিকেট। সামির অভিযোগ ছিল আইপিএলে খেলার সময় শ্রীলঙ্কা তিসারা পেরেরাকে অনেক সতীর্থই কালু বলে ডাকতেন, তখন নাকি তার মানে জানতেন না। সম্প্রতি জেনেছেন এ প্রসঙ্গে উঠে এসেছে ঈশান্ত শর্মার নাম, আর তারপরই রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। যারা তাকে কালু নামে ডাকতেন তাদের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন স্যামি। নড়ে চড়ে বসেছে ভারতীয় ক্রিকেট মহল, বিতর্ক তুঙ্গে। অন্যদিকে গোটা বিশ্বে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে যে ঝড় উঠেছে তাতে গলা মিলিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেল ও ডোয়েন ব্র্যাভো। ব্র্যাভো জানিয়েছেন যথেষ্ট হয়েছে, আর নয়, আমরা সম্মান ও সমান মর্যাদা চাই। ক্ষিপ্ত স্যামির অভিযোগ সম্পর্কে অবশ্য ব্র্যাভো কোনো মন্তব্য করেননি। তবে স্যামি বিতর্কে উত্তাল ভারতীয় ক্রিকেট। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। নিউজ ভিউজ আজ এ পর্যন্তই। তবে আগামীকাল ঠিক রাত 9টায় আমরা বিভিন্ন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং সোম থেকে শুক্র নিউজ ভিউজ আপনারা দেখতে পারবেন রোজ রাত 9টায়। শুভরাত্রি।